সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেক গুরুত্বপূর্ণ খবর আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্ক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং তাকে অর্থাৎ নেতানিয়াহুকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের সাহায্য চেয়েছে। এখন ইন্টারপোল এই ব্যাপারে তুরস্ককে কি সাহায্য করে সেটা দেখার ব্যাপার। কেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তুরস্ক এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো? এপাশে ইসরায়েল তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগানকে ইহুদি বিরোধী ডিকটেটর বলে অভিহিত করেছে। ইসরায়েলি বা এরদোগানকে এখন হঠাৎ করে ডিকটেটর বলছে কেন? এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সতর্ক করেছে যে তুরস্ক উন্নত মানের অফেন্সিভ এবং ডিফেন্সিভ সামরিক সরঞ্জামাদি এগুলো পাঠাচ্ছে সিরিয়ায়। এই সতর্কবার্তার আগে পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভার সদস্যদের সাথে জরুরি বৈঠক করেছে। এদিকে অন্য মাধ্যম থেকে খবর পাওয়া যাচ্ছে তুরস্কের সামরিক বাহিনী সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে অন্তত 200 থেকে 250টি আর্মার্ড ভেহিকেল অর্থাৎ সাজোয়া যান এবং অন্তত 20টি ট্যাঙ্ক মোতায়েন করেছে। এই রকম একটা প্রেক্ষাপটে মনে হচ্ছে বা প্রশ্ন আসছে, তাহলে কি ইসরায়েল এবং তুরস্কের মধ্যে সংঘাত কি আসন্ন? এরই সাপোর্টে ভিন্ন একটি খবর আছে। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI বলেছে, ইরানের উপর যদি আমেরিকা নতুন করে হামলা চালায় তাহলে ইরান আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটে ড্রোন হামলা চালাতে পারে এবং এই হামলার কাজে ক্যালিফোর্নিয়ার উপকূলে অজ্ঞাত নৌযানকে লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করবে। ইরানের পক্ষ থেকে আরেকটি চমৎকার খবর আছে, সেটি হচ্ছে মার্কিন সরকার যদি ইরান বিরোধী চরম নিষেধাজ্ঞার দিকে যায় এবং এই নিষেধাজ্ঞা যদি কোনো দেশ বাস্তবায়ন করার উদ্যোগ নেয় তাহলে সেই দেশের জাহাজ হরমুজ প্রণালীতে নিষিদ্ধ হবে, সেই দেশের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে না। ইরানের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো এবং আরও প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। একেবারে ছোট ছোট কাটা করে মূল আলোচনাগুলো করব, ভিডিও খুব লম্বা করব না আশা করি। প্রথম আলোচনা হচ্ছে তুরস্কের পক্ষ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই পরোয়ানা জারি করেছে ইস্তাম্বুলের একটি আদালত। কারণ হচ্ছে গত মে মাসে ফ্লোটিলা সুমুদ গাজার উদ্দেশ্যে রওনা হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেই ফ্লোটিলায় হামলা চালিয়েছিল ইসরায়েলের সামরিক বাহিনী, বিশেষ করে নৌবাহিনী, এবং সেখানে ব্যাপক অত্যাচার নিপীড়ন করেছিল। 1-2 মারা গিয়েছিল হয়তো, বা যদি মারা নাও যায় তাহলেও প্রচণ্ড রকমের নির্যাতনের শিকার হয়েছিল ওই ফ্লোটিলায় অংশ নেওয়া বিভিন্ন দেশের লোকজন। এমনকি নারীদেরকে ধর্ষণ পর্যন্ত করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। এই প্রেক্ষাপটে তুরস্কের আদালতে মামলা করা হয় এবং সেই মামলার একটা গুরুত্বপূর্ণ আইনি পর্যায়ে এসেছে। এই পর্যায়ে নেতানিয়াহু এবং আরও বেশ কিছু মানুষের বিরুদ্ধে, মোট সম্ভবত 36 জন এই মামলার আসামি, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং এই পরোয়ানা যাতে কার্যকর করা যায় সেই জন্য ইন্টারপোলের সাহায্য চাওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ইন্টারপোল সাহায্য করতে পারবে কিনা? ইন্টারপোল তথ্য দিয়ে সাহায্য করতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ধর্ম, বর্ণ, বিদ্বেষ, রাজনৈতিক নেতা, এইরকম প্রেক্ষাপটে সম্ভবত তারা এই রকমের আহ্বানে সাড়া দেয় না বা দেবে না। আর সবচেয়ে বড় কথা, আন্তর্জাতিক অঙ্গনে এখনও যেহেতু ইসরায়েল এবং আমেরিকার প্রভাব রয়েছে, সেক্ষেত্রে ইন্টারপোল কতদূর সাড়া দেবে সেটা দেখার ব্যাপার। ইন্টারপোল অবশ্যই পশ্চিমা প্রভাবিত একটি পুলিশ সংস্থা। ইন্টারপোলের রেড নোটিশ জারি করার পর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগানকে
ইসরায়েলি সরকার ইহুদি বিরোধী ডিকটেটর বা স্বৈর শাসক হিসেবে মন্তব্য করেছে। বাস্তব কথা হচ্ছে এই মুহূর্তে ইসরায়েল এবং তুরস্কের ভেতরে খানিকটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে। বিশেষ করে গত ৩-৪ দিন আগে সিরিয়ায় যে তুর্কি অবস্থানে হামলা চালিয়েছে ইসরায়েল, সেই হামলার পর এই টানাপোড়েনটা তৈরি হয়েছে। আমরা সবাই জানি এর আগে তুরস্কের সাথে ইসরায়েলের এবং ইসরায়েলের সাথে তুরস্কের যথেষ্টই ভালো সম্পর্ক ছিল, বাণিজ্যিক কূটনৈতিক বিভিন্ন রকমের সম্পর্ক ছিল। এমনকি ইসরায়েলের প্রেসিডেন্ট তুর্কি পার্লামেন্টে বক্তব্য পর্যন্ত দিয়েছে এই এরদোগানের আমলেই। তারপরেও মাঝে মাঝেই দুই দেশের সম্পর্ক খারাপ হয়ে যায় এবং এই সম্পর্ক খারাপ করার ক্ষেত্রে সবচেয়ে নেতিবাচক ভূমিকা পালন করেছে নেতানিয়াহু, যার কারণে তুরস্ক হয়তো আজকে আত্মসম্মান বাঁচানোর জন্য এইরকম একটা পর্যায়ে যেতে বাধ্য হচ্ছে। বিশেষ করে সিরিয়ায় তারা তুরস্ক যে বিমান ঘাঁটি পুনর্নির্মাণের কাজ করছিল সেই জায়গায় ইসরায়েল হামলা চালিয়েছে। ওটা তুরস্কের সার্বভৌমত্বের উপরেই হামলা চালানোর মতো। সেই জায়গায় এখনো তুরস্ক সামরিকভাবে কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কোনো জবাব দেয়নি। বাট দুই দেশের পক্ষে অর্থাৎ ইসরায়েল এবং তুরস্কের ভেতরে, দুই দেশের ভেতরে বা দুই পক্ষের ভেতরে একটা চরম উত্তেজনা কাজ করছে এবং ক্রমেই এই উত্তেজনা বেড়ে চলেছে। এইরকম একটা প্রেক্ষাপটে তুরস্ক এবং ইসরায়েলের ভেতরে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, এই অবস্থায় এক পক্ষ আর এক পক্ষকে নানা ধরনের বক্তব্য দিচ্ছে, ঘায়েল করছে, কথা বলছে ইত্যাদি ইত্যাদি। তবে এরই মধ্যে মনে হচ্ছে যে উত্তেজনাটা বেশ মারাত্মক আকার ধারণ করেছে। তার কারণ হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করে বলছে যে তুরস্ক সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে অর্থাৎ সেই প্রায় গোলান, কুনেত্রা, দারা এই সমস্ত এলাকায় অর্থাৎ দামেস্ক ছাড়িয়ে সামনে, রাজধানী দামেস্ক ছাড়িয়ে আরও সামনে গেলে ইসরায়েলি সীমান্তের দিকে বলা যায় যে সাজোয়া যান, আর্মার্ড ভেহিকেল এবং ট্যাঙ্ক মোতায়েন করেছে। বলা হচ্ছে 200 থেকে 250 আর্মার্ড ভেহিকেল এবং অন্তত 20টি ট্যাঙ্ক মোতায়েন করেছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার দাবি এটা। আরও বিভিন্ন খবর থেকে, বিশেষ করে ইসরায়েলি গণমাধ্যম থেকে বলা হচ্ছে যে তেল আবিব নেটো জোটের আর্টিকেল 5টা বিশেষভাবে বিশ্লেষণ করে দেখছে। এর মূল কারণ হচ্ছে যে সাম্প্রতিক যে উত্তেজনা বা যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, এই টানাপোড়েন থেকে যদি সামরিক সংঘাতের দিকে যায় তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে। কারণ তুরস্ক হচ্ছে নেটো জোটের সদস্য। এখন নেটো জোটের সদস্য দেশের উপর হামলা চালালে তাহলে তো নেটো জোট আসতে বাধ্য, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে। কিন্তু সেই প্রেক্ষাপটটা কীরকম হবে? এবং নেটো জোটের অন্য সদস্যদের সবার সাথে তো ইসরায়েলের সম্পর্ক খুব ভালো। এটা তো বেসিক্যালি পশ্চিমা জোট। তো যাতে নেটো জোট বিব্রত না হয় সেই জন্য ইসরায়েল বুদ্ধি করছে যে তুরস্ক যখন সিরিয়ায় অবস্থান করছে বা সাইপ্রাসে অর্থাৎ তুরস্কের ভূখণ্ডের বাইরে যখন অবস্থান করছে, তখন ওটা রাষ্ট্র হিসেবে তুরস্কের উপরে হামলা না, সেইভাবেই গণ্য করা হবে। এবং হয় সিরিয়ায় অথবা উত্তর সাইপ্রাসে তুর্কি অবস্থানে বড় রকমের হামলা করতে পারে ইসরায়েল। এটা ইসরায়েলের হায়ুম পত্রিকার খবর। তা ব্যাপারটা যদি তাই হয় তাহলে দুই পক্ষের ভেতরে একটা বড় রকমের সামরিক সংঘাতের আশঙ্কা আছে। গতকালকে কিন্তু আমরা খবর দিয়েছিলাম যে ভূমধ্যসাগরের এমন কিছু এলাকায় তুরস্কের যুদ্ধ জাহাজের আনাগোনা ঘোরাঘুরি বা অবস্থান করতে দেখা যাচ্ছে, যেখানে তুরস্ক কখনোই সাধারণত যুদ্ধ জাহাজ পাঠাতো না। সেই জায়গায় যুদ্ধ জাহাজ দেখা যাচ্ছে এবং এমন খবরও বেরিয়েছে যে ইসরায়েল এবং তুরস্কের যুদ্ধ জাহাজ মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে কোথাও কোথাও। তার মানে একটা সামরিক সংঘাতের আশঙ্কা আছে। এবং ইসরায়েল সিরিয়ায় যে তুর্কি অবস্থানে হামলা চালিয়েছে, ওটা তো জেনে শুনে হামলা চালিয়েছে এবং সেটা একেবারে তুরস্কের সীমান্তের কাছে। এগুলো জেনে শুনেই করেছে এবং এটা মোটেই ইসরায়েল কুণ্ঠাবোধ করবে না তুরস্কের উপরে হামলা চালানোর ব্যাপারে। এগুলো তুরস্ককে অনেক আগেই হুঁশ হওয়া দরকার ছিল, আগেই তার খেয়াল করা দরকার ছিল। যাই হোক, এখন পরিস্থিতি এইরকম। এই অবস্থায় তুরস্ক কী করবে এবং ইসরায়েল কী করবে, আমার ব্যক্তিগত বিশ্লেষণ হচ্ছে তারা দুই পক্ষই ভেতরে ভেতরে পুনর্মূল্যায়ন করছে, আলাপ আলোচনা করছে এবং সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। তাতে যা ভাবভঙ্গি মনে হয়
দুই পক্ষের ভেতরে ছোটখাটো হলেও একটা সংঘাত সংঘর্ষ হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমি ইরান প্রসঙ্গে একটু আসি। আপনারা সবাই জানেন, আমরা গত 2 দিন ধরে আলোচনা করে আসছি যে আমেরিকা ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে এবং ডোনাল্ড ট্রাম্প তো বলেছেন যে ইকোনমিক ডুমসডে ঘটাবে, অর্থাৎ ইরানকে একদম নিষেধাজ্ঞার কিয়ামত বইয়ে দেবে, প্রচণ্ড রকমের নিষেধাজ্ঞা দেবে। ইরান কি করবে? ইরান একদম সোজা করে বলে দিয়েছে আজকে, আমেরিকা যদি ইরানের উপরে এই রকমের কঠোর নিষেধাজ্ঞা দেয়, আমরা দুপুর ভিডিওতে বলেছিলাম 3টা অপশন আছে ইরানের হাতে, আর এখন ইরান নতুন করে আরেকটা কথা বলেছে। সেটা হচ্ছে, যদি আমেরিকা ইরানের উপরে কঠোর নিষেধাজ্ঞা দেয় আর বিশ্বের কোনো দেশ যদি সেই নিষেধাজ্ঞা ইরানের বিরুদ্ধে বাস্তবায়ন করতে যায়, তাহলে সেই দেশের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে দেওয়া হবে না, নিষিদ্ধ ঘোষিত হবে। হরমুজ প্রণালী দিয়ে শুধুমাত্র তেলের জাহাজ কিন্তু চলে না, তেলের জাহাজ এর পাশাপাশি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্য, তারপরে গাড়ি, সার, সিমেন্ট, মেটাল, বহু পণ্য, গ্যাস, বহু পণ্য কারো না কারোর এই হরমুজ প্রণালীতে আসা লাগবে। বহু কোটি ডলারের বাণিজ্য প্রতিদিন হয় এই হরমুজ প্রণালী দিয়ে। অতএব কারো না কারো জাহাজ আসতে হবে। বাট যে দেশ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করার উদ্যোগ নেবে, সেই দেশের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলতে দেবে না ইরান, এটা পরিষ্কার ঘোষণা। ফলে ইরানের হাতে যে 3টি অপশন ছিল মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলার, সেই 3টি অপশনের সাথে আরেকটা নতুন অপশন যোগ হলো। এছাড়া চীন এবং রাশিয়া বেশ শক্ত অবস্থান নিয়েছে, কোনো মতেই ইরানের বিরুদ্ধে আমেরিকার এই শক্ত নিষেধাজ্ঞা বাস্তবায়নের সুযোগ দেবে না, তারা সহযোগিতা করবে না। কারণ এই চীন এবং রাশিয়া তারা নিজেরাও প্রায় মাঝে মাঝেই নিষেধাজ্ঞার কবলে পড়ে, আর রাশিয়া তো সেই ইউক্রেন যুদ্ধ শুরুর থেকেই নিষেধাজ্ঞার কবল আছে। এই দুটি দেশ এখন বুঝতে শিখেছে যে ইরানের উপরে নিষেধাজ্ঞা দেওয়ার সুযোগ করে দেয়া মানেই হচ্ছে তাদের বিরুদ্ধেও আমেরিকা মাঝে মাঝে নিষেধাজ্ঞা দেবে। তারা কি করবে? এই জন্য একেবারে শুরুতেই হয়তো চীন এবং রাশিয়া আমেরিকার বিরুদ্ধে শক্ত অবস্থানে যাবে যে আমরা এই নিষেধাজ্ঞার ভেতরে নেই। এপাশে মার্কিন ফেডারেল ইনভেস্টিগেশন, যেটা অর্থাৎ মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা একটা, FBI, তারা বলছে যে যদি আমেরিকা ইরানের উপর নতুন করে হামলা চালায়, তাহলে ইরান হয়তো আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটের হামলা চালাতে পারে, ড্রোন হামলা। এবং সেই ড্রোন হামলাটা হবে কিভাবে? সেই ড্রোন হামলাটা হবে আনআইডেন্টিফাইড, অশনাক্তকরণ যুদ্ধযান বা জলযান বা নৌযান, তাকে লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করে ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলা চালাতে পারে ইরান। এই কথা বলছে আমেরিকার FBI। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে মার্কিন প্রশাসন, মার্কিন গোয়েন্দারা ইরানকে ভয় পাচ্ছে যে এই যুদ্ধ শুধুমাত্র, নতুন করে যদি যুদ্ধ শুরু হয়, তাহলে সেই যুদ্ধ শুধুমাত্র ইরানের ভূখণ্ডে বা মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, সেই যুদ্ধ ইউরোপে তো ছড়িয়ে যাবে, এমনকি আমেরিকার মাটিতে চলে যেতে পারে। এটাই ভয় পাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এখানে আমি একটা প্রশ্ন রেখে আজকের আলোচনা শেষ করতে চাই, সেটি হচ্ছে, আসলে কি আমেরিকা যদি ইরানের উপর হামলা চালায়, তাহলে ইরান আমেরিকার ভেতরে এইরকম ড্রোন ব্যবহার করে অথবা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালাতে পারে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অ্যাপস্টাইন ফাইলসের কথা নিশ্চয়ই মনে আছে। কি বর্বরতার ঘটনা! বিশ্বের তাবৎ বড় দেশের রাষ্ট্রপ্রধানরা এই অ্যাপস্টাইন ফাইলসের অপ্রকাশিত প্রচ্ছদগুলোতে অপরাধের যে চিহ্ন রেখে গেছেন, তা যদি সব প্রকাশিত হতো, তাহলে সমগ্র বিশ্ব দেখতে পেত যে মানবতার ধ্বজাধারীরা কি ধরনের অমানবিক কর্মকাণ্ডে নিয়োজিত। অ্যাপস্টাইন ফাইলসে আরেকটা বিষয় উঠে এসেছে, সেটা আপনারা সবাই জানেন, বিল গেটসের
কেলেঙ্কারি। বিল গেটসও এই অ্যাপস্টাইন ফাইলসের অনুযায়ী অপরাধে সম্পৃক্ত। আপনারা জানেন অ্যাপস্টাইন ফাইলসের এইসব ঘটনা প্রকাশ হওয়ার আগেই বয়সের শেষ প্রান্তে এসে বিল গেটসের সঙ্গে তার স্ত্রীর ডিভোর্স হয়। সে সময় কিন্তু একটা ধোঁয়াশা ছিল যে বিল গেটসের সঙ্গে কেন ডিভোর্স হয়ে যাচ্ছে তার এতদিনকার স্ত্রীর। তো সবাই সন্দেহ করেছিল হয়তো পরকীয়ার ঘটনা ঘটেছে, কিন্তু এখন কি হলো? এখন আমরা স্পষ্টভাবেই দেখতে পেলাম যে বিল গেটসের মতো ধনকুবের বিশ্ব শাসন করা অর্থনীতিবিদও এরকম অপকর্মকাণ্ডে জড়িয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের নাম তো সেখানে আছে। ডোনাল্ড ট্রাম্প সরাসরি না স্বীকার করলেও অ্যাপস্টাইন ফাইলসের কোনো কোনো তথ্য তো স্বীকার করেছেন। এখন দেখুন আবারও কি আরেকটা বিল ক্লিনটনের ঘটনার মতো ঘটনা ঘটতে যাচ্ছে, সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। আপনারা বিল ক্লিনটনের ঘটনা জানেন, ক্লিনটন মনিকা লিউনিস্কির ঘটনা। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ডোনাল্ড ট্রাম্প, আমাদের ট্রাম্প, যিনি মজার মজার কথা বলে আমাদের বিষণ্ণতাকে ভুলিয়ে দেন, আনন্দ দেন। সকালে একটা বলেন, রাতে একটা বলেন। তিনি একটা কথা বলেছেন যে হরমুজ প্রণালী নাকি তার। এরপরে তিনি বলেছেন যে এখন ইরান আমার কথা মতো চলছে। তিনি স্বপ্নে মুস্তফা খামেনির সঙ্গে বৈঠক করতে চান, নানা ধরনের ঘটনা করেন। তো এখন যে ঘটনা, এটা খুবই সিরিয়াস পারিবারিক ঘটনা। এই ঘটনা শেষ পর্যন্ত কোন দিকে গজাবে সেটা আমরা বলতে পারছি না, তবে এই ঘটনাতে আরো বড় কিছু হয়ে যেতে পারে। দর্শক, মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তিনি কি ভাবছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার একজন ঘনিষ্ঠ সহকারী সম্পর্ক নিয়ে চলা জল্পনা কল্পনায় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বিরক্ত এবং হতাশা প্রকাশ করেছেন বলে একটা প্রতিবেদনে জানা হচ্ছে। একটা প্রতিবেদনে জানা গেছে গত রোববার মার্কিন সিনেটর জন অসফ প্রেসিডেন্ট ট্রাম্প ও নাটালি হার্পকে নিয়ে রসিকতা করে বক্তব্য দেন। ডেমোক্রেট এই সিনেটরের দাবি ৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট তার ৩৫ বছর বয়সী সহকারী নাটালি হার্পের সঙ্গে এমন সম্পর্কে জড়িয়েছেন যা তাকে বিভ্রান্ত করেছে। সোমবার হোয়াইট হাউস বিষয়টিকে ভিত্তিহীন বলে গুজব উড়িয়ে দিয়েছিল। যদিও সরকারি নানা অনুষ্ঠান ও সফরে ট্রাম্পের পাশে হার্পকে নিয়মিত দেখা যাচ্ছে। তাদের এই ঘনিষ্ঠতা দুজনের মধ্যে বিবাহ বহির্ভূত বা পরকীয়ার সম্পর্ক থাকার গুঞ্জন সৃষ্টি করেছে। সম্প্রতি সরকারি নানা অনুষ্ঠানে ট্রাম্পের পাশে স্ত্রী মেলানিয়ার টানা অনুপস্থিতি এই গুঞ্জনকে আরো বাড়িয়ে দিয়েছে। ২০২৪ সালের নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প তাকে মানব প্রিন্টার নাম দিয়েছিলেন, কারণ হার্প সবসময় সঙ্গে একটি প্রিন্টার রাখতেন এবং ট্রাম্প পড়তে আগ্রহী হতে পারেন এমন সংবাদ প্রতিবেদনগুলো সঙ্গে প্রিন্ট করে দিতেন, সঙ্গে সঙ্গে প্রিন্ট করে দিতেন আর কি। সিনেটর জন অসফ বলেন, প্রেসিডেন্ট নিজের যে কাজ সেটা করতে চান না, বরং তিনি নিজের বলরুম তৈরি করতে চান। কাতারের আমিরের উপহার দেয়া অরক্ষিত উড়ন্ত প্রাসাদে নাটালিকে সঙ্গে নিয়ে ভ্রমণ করতে চান। ভালোই খোঁচা দিয়েছেন অসফ। ট্রাম্প ঘনিষ্ঠ হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা অসফের এ বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন। হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইংলো জন অসফকে বিব্রতকর, মেইলি স্বভাবের একজন থিয়েটার কর্মী বলে কটাক্ষ করেন। তিনি আরো বলেন যে জন অসফ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার চরিত্রে অভিনয় করার ভান করছেন। ইংলো জোর দিয়ে বলেন, নাটালি হার্প প্রেসিডেন্ট ট্রাম্পের দলের সবচেয়ে বিশ্বস্ত এবং কঠোর পরিশ্রমী সহকারীদের একজন। গুরুত্বহীন ব্যর্থ লোকটি কি বললেন তাতে কারো বিন্দুমাত্র পরোয়া নেই। হোয়াইট হাউসের যোগাযোগ বিষয়ক পরিচালক স্টিভ চেউং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সিনেটর অসফকে রাজনীতির সবচেয়ে কাণ্ড জ্ঞানহীন ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন। এটা তো করতেই হবে ট্রাম্প অফিসের কর্মকর্তাদের, নইলে চাকরি তো থাকবে না। সুতরাং তারা এখন টুইট দিচ্ছেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতাকে নিয়ে যখন কোনো গোমর ফাঁস হয় তখন তার আশপাশের সহকারীরা বা আশপাশের বন্ধু স্বজন রাজনৈতিক কর্মীরা কিন্তু স্ট্যাটাস দেন। ঠিক একই ঘটনা ট্রাম্পের ক্ষেত্রেও ঘটেছে। ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ল্যাপটপে কিছু একটা দেখাচ্ছিলেন নাটালি হার্প। এই ছবিটাও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। তবে হোয়াইট হাউসের চেউং আরো বলেন যে দেশের জন্য কাজ করা পরিশ্রমী মানুষদের হেয় না করে অসফের উচিত নিজের অন্তরের দিকে তাকানো এবং নিজেকে প্রশ্ন করা, কেন তিনি একজন দুঃখী ও হতাশাগ্রস্ত মানুষ যিনি এই দেশকে ঘৃণা করেন। এর কারণ হলো উনি একজন উগ্রপন্থী ডেমোক্র্যাট। এই সপ্তাহের গত সোমবার ওভাল অফিসে একজন নারী সাংবাদিক ট্রাম্পের কাছে জন অসফের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প
এই বিষয়ে কোনো কথা বলবেন না বলে জানিয়ে দেন, বরং তিনি ওই সাংবাদিকের প্রতি আক্রমণাত্মক আচরণ করেন এবং অসফকে কটাক্ষ করেন। একটা ভিডিও ভাইরাল হয়েছে দুদিন আগে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে ডোনাল্ড ট্রাম্প রয়টার্সের একজন সাংবাদিককে কটাক্ষ করছেন এবং তিনি রয়টার্সকে খুব হেয় প্রতিপন্ন করে কমেন্টও করছেন। প্রিয় দর্শক, তো এখন এই ঘটনা শেষ পর্যন্ত কতদূর গড়ায়, কি হয়, সেটার জন্য অপেক্ষা করতে হবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি মেলানিয়া ট্রাম্প আরো বিস্তারিত তথ্য তুলে ধরেন, তাহলে নিশ্চয়ই অনেক কিছুই জানা যাবে। আমার মনে হয় যে সেই দিকেই ঘটনাটি গড়াচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম সেমাফোরের এক প্রতিবেদনে বলা হয়েছে যে হোয়াইট হাউসের ঘনিষ্ঠ এক ব্যক্তি তাদের বলেছেন এই আক্রমণাত্মক পাল্টা প্রতিক্রিয়ার একটি কারণ ফার্স্ট লেডি এসব বিষয় পছন্দ করেন না। তাহলে ফার্স্ট লেডি কি জন অসফের সঙ্গে যোগাযোগ করেই অসফকে এইসব কথা বলতে বলেছেন? ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কের সাবেক উপস্থাপক হার্প কয়েক বছর ধরে মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ পরিমণ্ডলে রয়েছেন, তবে সাম্প্রতিক মাসগুলোয় তাকে তার সঙ্গে খুব বেশি দেখা যাচ্ছে। হোয়াইট হাউস বিষয়টিকে ভিত্তিহীন গুজব বলে উড়িয়ে দিয়েছে। যদিও সরকারি নানা অনুষ্ঠান এবং সফরে ট্রাম্পের পাশে এখন মেলানিয়াকে নয়, বরং হার্পকেই নিয়মিত দেখা যাচ্ছে। তাদের এই ঘনিষ্ঠতা দুজনের মধ্যে পরকীয় সম্পর্কেরও গুঞ্জন তৈরি করেছে। প্রিয় দর্শক, এইরকম পরিস্থিতিতে ট্রাম্প কোনো কিছুই খোলাসা করেননি। তবে ট্রাম্প এর একটি সূত্র বলছে যে প্রেসিডেন্ট সবসময় নারীদেরকে পছন্দ করেন, তিনি নারীদের কথা আগ্রহের সঙ্গে শোনেন, তিনি নারীদেরকে গুরুত্ব দেন, যার ফলশ্রুতিতে সহকারী এই নারী হার্প, তাকেও তিনি পছন্দ করেন, কারণ হার্প খুবই অ্যাক্টিভ একজন অফিসার। ট্রাম্প যখন যা কিছু প্রয়োজন মনে করেন এই হার্পকে বলেন, হার্প সংগ্রহ করে দেন বা ব্যবস্থা করে দেন। যাই হোক, সে কারণেই আর কি হার্পের প্রতি দুর্বলতা রয়েছে ট্রাম্পের। এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের পক্ষ থেকেই আরেকটি সূত্র বলছে। প্রিয় দর্শক, এখন দেখুন, রাষ্ট্রীয় পর্যায়ে থেকে নারী সংক্রান্ত ঘটনার কারণে এর আগে বিল ক্লিন্টন ব্যাপক বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছিলেন। সেই ঘটনা, সেই অভিজ্ঞতা যদি সামনে রাখেন ডোনাল্ড ট্রাম্প, তাহলে নিশ্চয়ই এই ধরনের কর্মকাণ্ড করেও ধামাচাপা দিতে চাইবেন। কিন্তু শেষ পর্যন্ত মার্কিন সমাজে এগুলোকে ধামাচাপা দেওয়া যায় না, এটাই হচ্ছে বাস্তবতা। ক্লিন্টনও অনেক ধরনের কথা বলেছিলেন সেই সময় মনিকা লিউনিস্কিকে নিয়ে, কিন্তু শেষ তক এটাই প্রকাশিত হয়েছে যে মনিকা লিউনিস্কির সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক করতে চেয়েছিলেন, তাকে প্রস্তাব দিয়েছিলেন। গোমর ফাঁস হয়ে গেছে। তো ট্রাম্পের এই ঘটনার বিস্তারিত তথ্য হয়তো আমরা অল্প কিছুদিনের মধ্যে জানতে পারবো, তখন এ নিয়ে নিশ্চয়ই বিশ্ব মিডিয়ায় রিরি উঠবে। আমি শেষ করছি এই আলোচনা। হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে, আবারও আপনাদের সামনে এই বইয়ের আলোচনা নিয়ে হাজির হয়েছে। আপনারা অবশ্যই সংগ্রহ করবেন। ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে দেখানো নাম্বারে ফোন করে সংগ্রহ করতে পারবেন। যারা বইটি সংগ্রহ করবেন, খুব শিগগিরই তাদেরকে নিয়ে একটা গ্রিট অ্যান্ড মিট প্রোগ্রামের আয়োজন করা হবে। আপনাদের সঙ্গে মতবিনিময় হবে, আমার অভিজ্ঞতা, আপনাদের অভিজ্ঞতাগুলো শুনবো আমরা। ভালো থাকবেন প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি আবারও ছবিগুলো দেখিয়ে দিচ্ছি। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হার্পকে দেখতে পাচ্ছেন, পাশে মেলানিয়া। এরপর দেখুন, একটি ছবিতে ট্রাম্পের খুব ঘনিষ্ঠ হয়ে ল্যাপটপে কিছু একটা দেখাচ্ছেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাম্প হার্পকে নিয়ে বিমান থেকে নামছেন। নিঃসঙ্গ মেলানিয়া ট্রাম্প, একটি বাগানে হার্পের সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় ট্রাম্প। কিন্তু এখানে দেখুন যে জ্যারেড কুশনার বা জেডি ভ্যান্স তিনি উপস্থিত রয়েছেন। আপনারা জানেন রানিং মেট হিসেবে জেডি ভ্যান্স খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তো এখন যদি ডোনাল্ড ট্রাম্পের সত্যিকার অর্থেই পরকীয়ার ঘটনার পূর্ণাঙ্গ বৃত্তান্ত মার্কিন মিডিয়ায় ফাঁস হয়ে যায়, তাহলে কি পরিস্থিতি তৈরি হবে? তিনি কি অভিশংসিত হবেন? অভিশংসন করা হবে তাকে কি পদ থেকে সরিয়ে দেওয়া হবে? না তিনি সামাজিকভাবে বিব্রত হয়ে উল্টো বলবেন যে এই ঘটনা বানোয়াট? দেখা যাক, সময়ই বলে দেবে। সবাই ভালো থাকবেন।